গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখলো নুবা। নিজ মনে রুবিকে বেশ গালমন্দ করলো। শাড়ি পরে নিজের কাছে লজ্জা লাগছে। তার উপর সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে তার দিকে। অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেছে সে। তাসনিয়ার আগমন ঘটল বেশ অনেকক্ষণ পরে। ততক্ষণে জিতু মিলনায়তনের ভেতর প্রবেশ করেছে। বন্ধু মহলেরও কেউ বাইরে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেল অবশেষে। মিলনায়তনের শেষ কর্নার সারিতে বসেছে নোবা, যাতে তাকে দেখা না যায়। সে আর তাসনিয়া বসতে তাদের পাশে নীরব এসেছে। নবীনবরণ অনুষ্ঠান শুরু হলো টিচারদের বক্তব্য দিয়ে। তার উপর সিনিয়র শিক্ষার্থীরাও বক্তব্য রাখলেন নবীনদের উদ্দেশ্যে। তাদের বক্তব্য শেষ হতেই দুপুরের খাবারের আয়োজন করা হলো। সকল শিক্ষার্থীদের হাতে একটা করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হলো। নোবা তাসনিয়া একসাথে খেতে বসলো। তাদের পাশে পাশেই নীরবও বসেছে। খাবার পরিচালনা করার দায়িত্ব পড়ল সিনিয়রদের হাতে। গল্প করতে করতে নোবা খাবার মুখে দিচ্ছিল মাত্রই আচমকে চোখ পড়ল জানালার পাশে দাঁড়ানো এক নীল পুরুষ অবয়ীর দিকে। পাশে দাঁড়ানো বাকিরাও নীল পাঞ্জাবি পরিহিত। সবাই একে অপরের সাথে কথা বলে যাচ্ছে। খুনসুটিতে মত্ত পুরো বন্ধুমহল। অথচ এই কিমারের মুখে হাসি নেই। এই লোককে হাসতেই জানে না নাকি? কখনো হাসতে দেখিনি, ভারী অদ্ভুত তো, সারাক্ষণ গোমরা মুখ হয়ে থাকে। খাবারের শেষে মিলনায়তনের ভেতরে নুবারা আবার প্রবেশ করলো। সকল সিনিয়ররা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। উপস্থাপক হিসেবে আছে চিন্ময় আর জুই। চিন্ময় নীল পাঞ্জাবি পরিহিত আর জুইও নীল শাড়ি পরেছে। দুজনকে বেশ সুন্দর লাগছিল। প্রথম সারির প্রথম সিট বন্ধু মহলের দখলে। অনুষ্ঠান ছিল নাটক, অভিনয়, নাচ, গান দ্বারা সজ্জিত। সানি রকি দুজনই একসাথে নাটকে অভিনয় করেছে। বন্ধুমহলের বাকিরাও বিভিন্ন কৌতুক একক অভিনয় কিংবা নাচ পরিবেশন করে গেছেন। সবশেষে একটা চমক দেখে নুবা বেশ অবাক হয়েছে। জিতুর হাতে গিটার, সে একক সঙ্গীত পরিবেশন করবে। জিতু গান পরিবেশন করবে, এটা ভাবতে সে হা হয়ে গেল। এই ছেলে গান গাইতে পারে, সেটা দেখা যাক কেমন গায়। পেছনের সারি থেকে নিজের মাথা সামনে উঁচু করলো দেখার জন্য। জিতু নিজের গিটারে হাত রাখলো। তার সামনে মাইক্রোফোন উঁচু করা, দু চোখ কিঞ্চিত মুদিত। সেই চোখে ভাসছে এক নীলপরি। এই মেয়েকে আজ কতবার এড়িয়ে গেছে সে, ঠিক ততবারই অজান্তে হানা দিয়েছে। অথচ কল্পনাতে তার নোবাকে খুঁজে বেড়ানোর কথা। আজকাল এই মেয়ে বড্ড জ্বালাচ্ছে তাকে। মন তার বিষাদময়। তার নোবার স্মরণে নিজের দুঠোঁট নাড়িয়ে গিয়ে উঠল, হ্যালো এভরিওয়ান। মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। এখানে একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টার কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই। যদিও তুমি বহু দূরে, আমি আজও পাগল তোমারই প্রেমে। গেছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি ছুতে পারতাম তোমাকে, সত্যি বা স্বপ্ন হোক, এই দূরত্ব শেষ হয়ে যেত যে ভালো লাগা ভালোবাসা। তফাৎ কি যে হয় জানতাম না। তবে কি এই সব দোষটা আমার? দেরি করেছি বুঝতে, তবু হয় ভয় পেও না। আমি আছি তোমারই পাশে, দূরে যেও না, রাখবো আমি জড়িয়ে তোমাকে। জিতুর গান শুনে বাকরুদ্ধ নুবা। এক অদ্ভুত শিহরণ বয়ে গেছে তার মনে। কেন এমন হচ্ছে জানা নেই। নেত্রকোণে আপনা আপনি জল জমল। তার অপলক দৃষ্টি তখনই চিত্তুতে নিবদ্ধ। খুঁটিয়ে খুঁটিয়ে ছেলেটাকে দেখে যাচ্ছে। নীল পাঞ্জাবি পরিহিত বলিষ্ঠ কর্ণী যুবক, চুলগুলো তার বাতাসে দোল খাচ্ছে। খোঁচা খোঁচা দাড়িতে ভর্তি লম্বাটে গৌর বর্ণের মুখশ্রী।
কালচে বাঁকানো ভ্রুদয়, ঘন কালো দু চোখের পাপড়ি, সেই চোখজোড়ায় যেন কিছু আছে। আজ অসম্ভব সুন্দর লাগছে এই ছেলেকে। নিজ মনে নুপা খুঁজে গেল কি আছে এই ছেলের মাঝে। আচমকে তার ধ্যান ভঙ্গ হলো করতালিতে। গান শেষ হতেই করতালিতে মুখরিত হলো চারিপাশ। নুপা হাততালি দিতেই ভুলে গেছে, মাথা নিচু করে রাখলো। আবার তাসনিয়াকে বলল, বাসায় যাবি? তাসনিয়া জবাবে না বলে উঠল। সে আরো কিছু সময় থাকবে, অনুষ্ঠান শেষ হলে তারপর যাবে। নুবা আর দ্বিমত করল না। বাসে গেলে তাকে বিয়ের গোসল দেবে এখন। কি অদ্ভুত এক জীবন তার। মনটা বিষিয়ে গেল নীলচে বেদনায়। কিন্তু জিতুর গান তার মস্তিষ্কে এখনো বেজে যাচ্ছে। ভয় পেও না, আমি আছি তোমারই পাশে। বাসে পৌঁছাতেই রুকায়া চেঁচালো, মুখের কোণে রাগের বহিঃপ্রকাশ। রাতেই এই মেয়ের বিয়ে, আসে বিকেল করে বাসে ফিরে আসে। আক্কেল জ্ঞান একদমই নেই এই মেয়ের কাছে। নুবা দরজার সামনে দ্বন্দ্বয়মান। সে কিছু বলার জন্য মুখ খোলার আগেই রুবি তার হাত টেনে রুমে নিয়ে গেল। শাড়ি খুলে দিল দ্রুতই। বাথরুমে পাঠিয়ে বলে উঠল, তাড়াতাড়ি গোসল সেরে ছেলের ভাই ভাবি আসবে বিয়ের সরঞ্জাম নিয়ে। সন্ধ্যা গড়াতে তোকে নিয়ে কনভেনশন হল যেতে হবে, বুঝেছিস? দেরি করা যাবে না রে মা, একটু জলদি কর। নুবা যেন নির্বাক, চোখ দুটো ঝাপসা হয়ে আছে। কোনোভাবে বাথরুমে ঢুকলো। ঝর্ণা ছেড়ে দিতেই দু চোখ থেকে আপনা আপনি নোনা জল বেরিয়ে এলো। কত সময় এভাবে ছিল তার জানা নেই। রুবি বারবার দরজায় করাঘাত করে যাচ্ছে। ছেলের পরিবার এলো বলে নুবা দীর্ঘ সময় অশ্রু বিসর্জন শেষে বের হলো। ঠান্ডায় কাঁপছে তার শরীর। রুকায়া কিছু বলতে গেলেই রুবি থামিয়ে দিল। বোনের পরিবর্তে সেই বকবকি করলো। হেয়ার ড্রাই দিয়ে তাড়াতাড়ি করে নিজের চুল শুকালো। নীলাপ নিভানের যেন আজ ঈদের দিন। দুজনেই হই হুল্লোড় করছে, কে কতটা সুন্দর জামা পরতে পারে। রীতি রিদানও কম কিসের, তারাও মেতেছে নিজেদের সাজসজ্জায়। রুবি সব কাজের মাঝেও নুবাকে পরিপাটি করতে ব্যস্ত। নতুন আরেকটা শাড়িতে সাজালো নুবাকে। নতুন বইয়ের মতো সুন্দর করে চুপটি করে বসে থাকতে বলল। কিছু সময় পর এলো ছেলের ভাই ভাবি, সাথে তাদের 3 বছর বয়সী মেয়ে ইনশিয়া। ইনশিয়া এসেই সবার আগে ছুটল তার চাচি আম্মুর কাছে। বাসার মধ্যেও সবাইকে জ্বালিয়েছে, তাকে কেউ চাচি আম্মুর কাছে কেন নিয়ে যায় না? সে চাচি আম্মুকে দেখবে না। নুবা অবাক হলো। 3 বছরের মেয়ে তার কোলে এসে বসে আছে। আবার তার চিবুকে হাত রেখে বারবার বলে উঠল, চাচি আম্মু, বাহ বাহ, সুন্দর। ঈশিতা মেয়ের কাণ্ডে অবাক। মাত্র কয়েক সেকেন্ডে এই মেয়ে পটে গেছে। সে নিজেও নুবার পাশে বসলো। খুঁটিয়ে খুঁটিয়ে নুবাকে দেখলো অনেকক্ষণ। নুবা লজ্জে আড়ষ্ট। এভাবে তাকে দেখার কি আছে? সে কি বন্যপ্রাণী? তার মতোই তো মেয়ে মানুষ। ঈশিতা দীর্ঘ সময় পর বলে উঠল, আমার দেবর সুন্দর না তুমি সুন্দর, দুজনকে একসাথে বসিয়ে দেখতে হবে, তারপর বলা যাবে কে সুন্দর। নুবা নিজ মনে চেঁচিয়ে উঠল, কলার মতো গায়ের রং নিয়েও কত ঢং করে মানুষ। সে আহামরি সুন্দর না, এটা সে জানে। এটা দেখার কি আছে? ঈশিতা মিটমিট করে হেসে যাচ্ছে। নুবাকে তার বেশ মনে ধরেছে। এবার শুধু তার পাগল দেবরকে বশ করতে পারলেই হলো। আসার সময় দুজন বিউটিশিয়ানকে নিয়ে এসেছে। তার নুবাকে সাজাতে ব্যস্ত। জিমান বেশ বিপাকে পড়ল। যেহেতু কিছুতেই রাজি নয় বিয়ের শেরওয়ানি পরতে। সে যেন আজ খ্যাপাবাগ, তাকে কিছু বলাও যাচ্ছে না। বলার আগেই হৈ হৈ করে উঠছে। কিছু সময় পর চিন্ময়ের আগমন ঘটল, সাথে পুরো বন্ধু মহল। সানি, রকি, জিতুর কাণ্ডে অবাক হলো না, কিন্তু চিন্ময়ের মুখে বিস্ময় হলো। মুবিন বেশ বিচলিত। জিমান না পেরে বলে উঠল, দেখ ভাইরা, হারামি, তোর এমন নোংরা সহ্য হচ্ছে না। বিয়ে করলে কর, নয়তো আমরা গেলাম। চিন্ময় নিজের এক হাত চিবুকে রাখলো। ভাবুক চিত্তে বলে উঠল, আরে শালা এখন বিয়ে করতে চাইছে না, আর বিয়ের পর বউ ছাড়া অন্য কিচ্ছু চোখে দেখবে না, তখন বন্ধু নামক প্রাণী চিনবেই না। সানি দাঁত কেলিয়ে হেসে উঠল। 32 দন্তপাটি দেখিয়ে বলল, মগর কি কপাল আমাগো, বাড়িতে বিয়ের কথাই বলে না, আর তোরে বিয়া করাইতেছে। তুই করবি না? তুই যখন বিয়া করবি না, শেরওয়ানি আমারে দিয়ে দে ভাই, আমি কইরা আসি। রকি 2 কদম এগিয়ে এসে জিতুর পাশে দাঁড়ালো। ক্ষীণ স্বরে বলল, দেখ দরকার হইলে আমারে দিবি, তা ওই সানলাইটটা দিবি না, ওই হালার মেশিনের সমস্যা আছে। বাকিরা হেসে উঠল, কিন্তু মুবিন নিজের গাম্ভীর্য বজায় রাখলো। সানি রকিকে ধমক দিয়ে উঠল, এসব কোন ধরনের কথাবার্তা তোদের? সিরিয়াস বিষয় নিয়েও মজা তোদের? বিয়ে কি মজার বিষয়? তার উপর অন্যের বউ নিয়ে এসব আজে বাজে কথাবার্তা। কোথায় ওকে শেরওয়ানি পরাতে সাহায্য করবি,
তা না করে আসছে মজা করতে, বেয়াদব কতগুলা। সানি রকি মুহূর্তে চুপসে গেল। মুবিনের গম্ভীর স্বর তাদের ভীষণ ভয় লাগে। সানি রকি নিজ মনে বিড়বিড় করলো, হালা বাপের মতো ধমকায়, দেখলেই মনে হয় না বন্ধু লাগে, মুরব্বি মনে হয় হালারে। মুবিন জিতুর পাশে বসলো, নরম গম্ভীর স্বরে বলল, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, এই কষ্ট হয়তো শেষ হবার নয়, কিন্তু সময় কখনোই থেমে থাকে না জিতু। তুই একটা কথা ভাব, তোর দাদু জীবদ্দশায় শেষ ইচ্ছা পোষণ করেছে। বিছানায় তার জরাজীর্ণ দেহ, কখন ওপারের ডাক এসে যায় কেউ তো জানে না ভাই, তাই না? যখন তিনি থাকবেন না তখন কি তোর একটুও খারাপ লাগবে না? তোর কাছে একটা আবদার করেছিল যা তুই তাকে দিতে পারিসনি, অথচ চাইলে তুই দিতে পারতি। তোর অনুরোধে কোনো অনুষ্ঠান, অতিথি কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনও করা হয়নি, এমনকি হলুদের সামান্য আয়োজনটুকুও নেই। তুই যেভাবে বলেছিস ঠিক সেভাবেই হচ্ছে। তুই শুধু কবুল বলবি আর কাবিননামায় সই করবি, এরপর তুই তোর মতোই থাকবি, তোকে কেউ আর জোর করবে না, সব তোর ইচ্ছাই হবে। ইসি ভাবি, জারি ভাইয়া আর ছোট্ট ইনশিয়া গেছে কোনে বাড়ি, তুই জানিস না? ইনশিয়ার সেই কি আনন্দ, তার চাচি আম্মুকে সে দেখবে না, তাকে কেন কেউ নিয়ে যায় না, কত অভিযোগ তার। মুবিন কিঞ্চিত মুচকি হাসলো কথার মাঝে, ফের বলে উঠল, বাইরে আঙ্কেল অপেক্ষা করছে তোর জন্য, জানিস আঙ্কেল কত রাত ঠিক করে ঘুমায়নি তোর জন্য। আমার মাঝে মাঝে তোর উপর বড্ড হিংসে হয় জানিস। আমার তো বাবা নাই, তাই বুঝি, বাবার আদর পাইনি গত 4 বছর, খুব বেশি মনে পড়ে বাবাকে, কিন্তু কথাই বলে না। সময় কখনো থেমে থাকে না কারোর জন্য। হ্যাঁ, আমিও থেমে যাইনি, নিজের কাজে মনোযোগ দিয়েছি, পরিবারকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। তোর পরিবার আছে, মাথার উপর বাবা নামক ছায়া আছে, তাই তো বাচ্চার মতো আবদার করিস। আজ বাবা না থাকুক তাহলে বুঝবি জীবনে কি হারিয়েছিস। যদি পারিস নিজের বাবার জন্য হলেও নিজের কষ্টকে ভুলে যা। আমরা বাইরে আছি, তুই রেডি হয়ে নে। মুবিন ইশারায় সবাইকে বের হতে বলল। রুমের বাইরে করিডোরের মাঝে সবাই অপেক্ষারত, কারোর মুখে কোনো রা নেই, নিশ্চুপ ধ্যানমগ্ন সবাই। আচমকাই চিন্ময় দাঁত কিরমিরিয়ে বলে উঠল, আমি লিখে দিলাম, শালা এখন যত বিয়ে করবো না বলে মানে মুখে একদম ফেনা তুলে ফেলতেছে, বিয়ের পর হবে মানে ঠিক এর উল্টাটা। তখন সারাদিন খালি বউ 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 বউ, মানে সারাদিন একটাই করবে। শালাকে আমি হারে হারে চিনি। তাই যেন হয়, আমিও তাই চাই। চিন্ময়ের কথা শেষ হতেই আচমকাই আজমলের শান্তস্বর ভেসে এলো। বাকিরা চমকে উঠল। বেচারা চিন্ময় ভীষণ লজ্জা পেল। সে তো নিছক রাগের বশীভূত হয়ে বলেছে। আজমল তাদের আরো কাছে এসে দাঁড়ালেন, ফিসফিসে জিজ্ঞেস করলো, জিতু রাজি হয়েছে তো? যেমন আজমলের কাঁধে হাত রেখে বলল, আঙ্কেল চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমরা আসি, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। দীর্ঘ 30 মিনিট অপেক্ষার পর জিতু দরজা খুলো। চৌকাঠে দ্বন্দ্বয়মান তার বেশভূষা দেখে বন্ধু মহলের চক্ষু ছানা পড়া। এখন জিতু বের হয়েছে। পিস হলুদের মাঝে সোনালি রঙের কারুকাজ করা গায়ের লেহেঙ্গা, তার সাথে ম্যাচিং করা সব জুয়েলারি, সোনার অলংকারের পাশাপাশি পাথরের জুয়েলারি দিয়ে সাজানো হয়েছে নুবাকে। মাথার চুল বেনি করে তার মাঝে নানা রঙের ছোট ছোট পাথরার লম্বা বেলি ফুলের গাছা গেঁথে দিয়েছে। সাজানো শেষ হওয়ার পর লাল রঙের বেনারসির আলাদা করে বড় ওড়না নুবার মাথায় পরিয়ে দেওয়া হয়েছে। লম্বা ঘণ্টার আদলে ঢাকা পড়েছে নুবার মুখশ্রী। নুবা নিজ মনে খুশি হলো। তার চোখের জল খুব সহজে লুকানো যাবে, মুখ লুকানো চিন্তা নেই আর। রুবি রুকায়া দুজনেই হাও হয়ে আছে। এটা তাদের নুবা তো একদম পরীর মতো লাগছে। রুকায়া দোয়া পড়ে দিলেন যাতে কারো নজর না লাগে। নুবার মামা মামি নানু নুবাকে দোয়া করে দিল। যাওয়ার সময় নুবার সাথে গেলেও ফেরার সময় আর ফিরবে না। সবার আড়ালে চোখ মুছলেন রুবি, নিজ মনে দোয়া করলেন মেয়েটা স্বামীর সংসারে গিয়ে সুখী হোক। বাইরে দাঁড়িয়ে মামাতো ভাই বোনরা কাড়াকাড়ি করছে, কে কার আগে গাড়িতে উঠবে। সবাই নুবার সাথে একই গাড়িতে বসার জন্য প্রস্তুত। ঈশিতা সবার ইচ্ছেতে এক বালতি পানি ঢেলে দিয়ে হেসে পড়ল, নুভার জন্য ফুল দিয়ে সাজানো গাড়ি পাঠানো হয়েছে, তাকে সেই গাড়িতেই বসানো হবে। তার সাথে শুধু সে বসবে, বাকিদের জন্য আলাদা গাড়ি পাঠিয়েছে। মুহূর্তে সবার মুখ চুপসে গেল। যে যার মতো অন্য গাড়িতে উঠল। দরজার চৌকাঠে দ্বন্দ্বয়মান জিতুকে দেখে সবাই হতভম্ব।
শেরওয়ানি রেখে কালো স্যুটকোট পরেছে, তবে কালো স্যুটে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়েছে। কিন্তু বিয়ের শেরওয়ানি না পারে সবই কিছুটা মনক্ষুণ্ণ। বন্ধুমলের বাকিরা সোনালি রঙা একই বর্ণের শেরওয়ানি পরিহিত। যেহেতু বর, তাই ওর শেরওয়ানিতে সামান্য ভিন্নতা ছিল, কিন্তু এ ছেলে সবার ইচ্ছেতে এক বালতি জল ঢেলে দিয়েছে। বন্ধুমহলের বাকিরা একে অপরের দিকে মুখ চাওচাই করছে। চিন্ময় মুখে হতাশার সুর তুলল। বহুত আফসোস করবি পরে, যখন হুরপুরির সাথে কালো আমসত্ত্বকে দেখবি। মুবিন চিন্ময়কে থামানোর জন্য তার কাঁধে হাত রাখলো, ইশারায় চুপ থাকতে বলল। জিমান মুখ টিপে হাসলো। সানি রকি কিছু বলার জন্য হাঁসফাঁস করছে, কিন্তু মুবিনের কঠিন চাহনি দেখে বলার সাহস পেল না। আজমল নিচে বসার ঘরে অপেক্ষা করছে। আচমকে নিজের ছেলেকে বন্ধুদের সাথে নামতে দেখে উচ্ছ্বাসিত হলো। অবশেষে ছেলে রাজি হয়েছে। ফরিদা ছেলেকে মিষ্টিমুখ করার জন্য ক্ষীর পানিয়ে বাটিতে সাজিয়ে রেখেছেন। ছেলে তার নতুন জীবনে পা রাখবে ভাবতেই চোখের কোণে জল জমল। কবে তার ছোট্ট জিতু বড় হয়ে গেল বুঝতেই পারল না। সোফে বসা থেকে উঠে দাঁড়ালো দুজনেই। দিলারা হুইল চেয়ারে চেপে এগিয়ে এলো। নাতি তার বউ আনতে যায়। নিজ চোখে দেখবে নাতি যাওয়ার বেলায় দাঁতবিহীন চোয়ালে আলাদা দাঁত বসানো। সেই আলাদা দাঁত বের করে তিনি হাসছেন। নাতিকে আজ রাজপুত্রের মতো লাগছে। এবার ভালোই ভালোই রাজকন্যা নিয়ে আসলেই হয়। জিতু বাবা মায়ের সামনে এসে দাঁড়িয়ে দুজনকে একসাথে সালাম দিল। আজমল এগিয়ে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন। ফরিদা বাটি থেকে ক্ষীর ছেলের মুখে তুলে দিল। কোনো বাক্য বিনিময় ছাড়া ক্ষীর খেয়ে নিল সে। পাশ থেকে দিলারা কাছে ডাকলেন। জিতু হাঁটু মুড়িয়ে দাদুর পাশে বসলো। মুখের কোণে হাসি ঝুলছে দিলারার। তিনি নাতির কানে ফিসফিসিয়ে বলল, আফি ভাই, জলদি কইরা আমার সতীনে নিয়ে আইসো। সে কবে থেকে সতীনরে দেখার লাইগা মনটা হাসফাস করতেছে। তয় সতীনরে আজকে রাইতে কিন্তু আমারে তোমারে দিমু না, আমার লগে রাখুন, কইয়া দিলাম। এক রাত কেন, সারা জীবনের জন্য রেখে দিও, আমার লাগবে না। দাদের মারি সম্পূর্ণ উন্মুক্ত করে আশঙ্কিক দিলারা শব্দ করে হেসে উঠল। বাকিরা জিতুর কথা না শুনলো আন্দাজ করে নিল দুজনে কিছু একটা নিয়ে মজা করছে। আজমল ছেলেকে গাড়িতে উঠতে বলেন। জিতু নিজের বন্ধুদের সাথে গাড়িতে উঠল। বড়সড় গাড়ি, অনায়াসেই 10-12 জন মানুষ বসতে পারবে। তাও জিতুর হাঁসফাঁস লাগছে, কেমন অস্থির হয়ে আছে তনুমন। এত কিছুর ভিড়ও এক শুভ্র মুখশ্রী ভেসে বেড়াচ্ছে। না চাইতো সে এসে হানা দিচ্ছে বারবার। কেন এমন হচ্ছে তার জানা নেই। তার ইচ্ছে করছে এই মেয়েকে গিয়ে শাসাতে। হাই মেয়ে, একদম আমার চোখের সামনে ঘুরঘুর করবে না। তোমার জন্য আমি ঠিকঠাকভাবে ঘুমাতে পারি না। এভাবে আমাকে জানানোর জন্য তোমার কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু নিজের বিয়ের কথা ভাবতেই আবার মন বিষণ্ণতায় ছেয়ে গেল। এত কষ্ট কেন হচ্ছে তার জানা নেই। নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ল। চিন্ময় আচমকে চেঁচিয়ে উঠল, গাড়ি থামান ড্রাইভার চাচা, কি দুর্গন্ধময় বায়ু ছাড়লো রে। গাড়িতে বসাটাই পুরো দায় হয়ে গেছে। এখন একটু সতেজ নিঃশ্বাস নিমো, জলদি থামান তো। জিতু ভেবাচেকে খেয়ে গেল। এরকম বন্ধু থাকলে শত্রুর দরকার নেই। এক একটা হাড় পথজাত। গাড়ি থামাতেই সেও নেমে পড়ল। ড্রাইভার গাড়ির মধ্যে এয়ার কুলার ছেড়ে দরজা জানালা খুলে দিলেন, যাতে দুর্গন্ধ দ্রুত চলে যায়। জিমান সানি রকির দিকে তাকাতেই রকি তড়িৎ বলে উঠল, আল্লাহর কসম, বিশ্বাস না হলে দেখ, পশ্চিম দিকে ফিরা কইতাছি। আমরা এমন আকাম করি নাই। জিমান নিজের চিবুকে হাত রেখে বলে উঠল, তাহলে আকামটা কি করেছে সত্যি করে বল। ওই গন্ধের মধ্যে আমার নাক বিরিয়ানি গন্ধ লেগেছে। নির্ঘাত বিরিয়ানি খাইয়া এমন আকামটা করছে সে। দুপুরে আমরা সবাই বিরিয়ানি খাইছি সানলাইট। হুট করে সবাই জিতুর দিকে তাকালো। জিমান বলে উঠল, তুই বিকালে পিৎজা খাইছিলি, সাথে ড্রিঙ্কসও ছিল কিন্তু। জিতু ভ্যাপাচেকে খেয়ে গেল। দুজল শক্ত করে বলল, আমি একা খাইছি নাকি, সাথে চিন্ময়ও ছিল। ও তো আমার থেকে আরো বেশি খাইছে। গিয়ে দেখ, আকামটা সেই সারছে। জিতু থেকে চোখ সরাতেই দেখলো চিন্ময় পেটের মধ্যে এক হাত চেপে রেখে হাসতে হাসতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। সানি রকি এবার চেঁচিয়ে উঠল, দেখ কি আকামটা করছে। গ্রুপে কিছু থেকে কিছু হইলেই সবাই ভেটকি মাছের মতো আমাগো দিকে চাইয়া থাকস। এখন দেখ কে করছে। তুই নামেই হিরো, কিন্তু কাম করস ভিলেনের মতো। তোর জায়গা এখন ড্রাইভার চাচার সাথে, আমাদের সাথে বসবি না আর। মুবিন পকেট থেকে একটা ইনু বের করে হাফ বোতলে ঢেলে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিল। বোতলটা চিন্ময়ের হাতে দিয়ে বলল, খেয়ে নে, পেটের গ্যাসের সমস্যা দূর হবে।
আগের মতো সবাই গিয়ে গাড়িতে বসলো। সবার আগে চিন্ময়কে 144 ধারা জারি করা হলো। পরের বার আকাম কোলে গাড়ি থেকে ওষ্টা মেরে বাইরে করে দেওয়া হবে। কিন্তু চিন্ময় পেট চেপে এখনো হেসে যাচ্ছে। বাকিরা নিজ মনে দোয়া পড়ছে, ভালোই ভালোই বিয়েটা যেন হয়। জিতু কপালে এক হাত ঠেকিয়ে বসেছে। গাড়ি চলতে শুরু করেছে। আবার সহসাই গাড়ির ভেতর মৃদু শব্দের বাংলা গান বেজে উঠল। আজ বলবে হঠাৎ কেউ এসে, আলতো হেসে চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। কৃত্রিম আলোকসজ্জে আলোকিত কনভেনশন হল। একে একে বন্ধু মহলের সবাই গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামতেই জিতু চোখ ছানা বড়া। তার বাবা লুকিয়ে কত কি আয়োজন করেছে সে তো এত কিছুর কথা জানে না। অতিথিতে গম গম করছে পুরো কনভেনশন হল। প্রবেশদ্বারে গুটি কয়েক মেয়ে দেখা যাচ্ছে, পরনে লাল নীল হলুদ রঙা লেহেঙ্গা। রংধনুর মতো 7 রঙের রঙিন মেয়েদের দল। জিতুর কিঞ্চিত লজ্জা লাগছে। সত্যিই তার বিয়ে। ধীর কদমে বন্ধুদের সাথে হেঁটে প্রবেশদ্বারের সামনে দাঁড়ালো। জিতু মাথা নিচু করে আছে। সামনে ফিতা ধরা। এই ফিতা কেটেই তবেই প্রবেশ করতে হবে। ওপাশ থেকে ফিসফিসানি শব্দ ভেসে এলো। বল কোনটা? জিতু ছাড়া বাকিরা শেরওয়ানি পরিহিত। সবার সামনে চিন্ময় দাঁড়ানো। বরের মতো নরম সুরে বলো, শালিগণ কেমন আছেন আপনারা? মেয়েদের মাঝ থেকে একটা ধমকের সুর ভেসে এলো। জু চেঁচিয়ে বলল, শুধু শালি কেন, শালের 14 গোষ্ঠী ভালো আছে। তা আপনি ভালো আছেন দুলা ভাই? মুহূর্তেই বন্ধু মলে হাসির রোল পড়ে গেল। চিন্ময় সহ বাকিরাও ভেবাচেকে খেল। জুই কোনো পক্ষে হয়ে কথা বলছে। জুয়ের সাথে লরেন সিমি তারাও হাজির। মুবিনের অপলক দৃষ্টি তখন জুয়ের দিকে। হলুদ রঙা লেহেঙ্গা পরিহিত জুই। খোলা চুলে বেলি ফুলের গাছে যেন এক হলুদ পরি লাগছে। তার উপর মেয়েটাকে হাসলে অসম্ভব সুন্দর লাগে। মাঝে মাঝে বলতে ইচ্ছে করে তার, জুইফুল এভাবে হাসবে না। তোমার হাসিগুলো জমিয়ে রাখো বাক্সবন্দি করে। কোনো এক নির্জনে তুমি আমি একাকী বসবো নিরালায়। সেদিন তুমি মন খুলে হাসবে। সেই হাসি আমি শুধু দেখব। দীর্ঘশ্বাসে বক্ষস্থল ভারী হলো মুবিনের। আদৌ এই স্বপ্ন তার পূরণ হবে জানে নেই। তার তো জিতুর মতো বড়লোক বাবা নেই, আর না জিমানের মতো কর্নেল বাবা আছে, না আছে চিন্ময়ের মতো ক্ষমতাধর ওসি মামা, আর না সানি রকির মতো যৌথ পরিবারের আদরে বড় হওয়া নিশ্চিত জীবন। তার যে কিছুই নেই। তবে মা নামক ছায়া আছে, আছে দুবোন, আছে পরিবার নামক এক দায়িত্বের ভার। তবুও মন মানে না। লুকিয়ে লুকিয়ে অজস্রবার তার জুইকে দেখে যায়। চিন্ময়ের হতশ্রী আখি জোড়া জুয়ের মাঝে নিবদ্ধ। আজ যেন হলুদিয়া পাখি লাগছে জুইকে। কিন্তু তার মন বড্ড খারাপ। জিফুল তাকে নিয়ে মজা উড়াচ্ছে, শেষে কিনা তাকে দুলাভাই ডাকছে। এভাবে সবার সামনে তার ইজ্জত ভ্রষ্ট। এটা খুব বাজে হলো। লজ্জে আষ্ট হলো সে। নিজের ইজ্জত বাঁচাতে জিতুকে সামনে দাঁড় করিয়ে দিল। মেয়েদের দিকে দৃষ্টি রেখে বলল, এই হচ্ছে আপনাদের আসল দুলাভাই। আমি তো ওনার বন্ধু মাত্র। মেয়েদের মাঝে তখন তীব্র কৌতূহল। কে বর? নীলরঙা লেহেঙ্গা পরিহিত নীলাভ এক পাশে দাঁড়িয়ে আছে। তার আপুর বরকে। কালো স্যুটকোট পরা চুপচাপ দাঁড়িয়ে থাকে এই ভদ্রলোক। সবার থেকে সে শুধু আলাদা ড্রেস পরেছে, বাকিদের প্রায় একই ধরনের শেরওয়ানি। সকল কল্পনা জল্পনা শেষে বরকে পেয়ে মেয়েদের দল উচ্ছ্বাসিত। বর তো নয়, যেন সিনেমার হিরো। লাল রঙা লেহেঙ্গা পরিহিত রীতি যেন ভাবতেই পারছে না এটা তাদের দুলাভাই। তবে দুলাভাইয়ের বন্ধুগুলো এক একজন সিনেমার নায়ক থেকে কম না। মুচকি হাসিতে তার হাতে থাকা ছোট থালাটা এগিয়ে দিল জিতুর দিকে। জিতু কিঞ্চিত উকি দিয়ে দেখল ফুলের থালায় ছোট একটা কাঁচি রাখা। পাশে দাঁড়ানো জিমান ফিসফিস করে বলল, কাচ্চির হাত নিয়েই ভাই ফিতাটা কাট। জিতু কিছু সময় থম মেরেছিল। কত মেয়ে এখানে, অথচ তার মন মস্তিষ্ক অন্য কিছু ভাবছে। তার না হওয়া বউটা দেখতে কেমন, সেও কি তার মতো তাকে নিয়ে ভাবছে? জিতুর এভাবে চুপ হয়ে থাকা দেখে চিন্ময় ওর হাতে কাঁচিটা তুলে দিল। কানের কাছে এসে ক্ষীণস্বরে বলে উঠল, জলদি ফিতা কাট ভাই, বাথরুম যাওয়া লাগবে। আমার 2 চাপছে, তাড়াতাড়ি ভাই। চিন্ময়ের কথা মেয়েদের কানে না গেলেও পাশে থাকা বন্ধু মহলের কানে ঠিকই পৌঁছালো। সানি হুট করে বলে উঠল, জিতু জলদি কর, চিন্ময় মশাইলাই ছাড়াই আগে। জিতু আর কিছু ভাবলো না, তড়িঘড়ি ফিতা কাটলো। সবাই করতালিতে তাদের বরণ করলো। কিন্তু চিরকুট দিয়ে ভর্তি ফুলের অন্য একটি থালাও জিতুর দিকে এগিয়ে দিল। কিঞ্চিত বিস্মিত হলো সে। ফের থালা কেন? জীবন থালাটা থেকে একটা চিরকুট উঠালো। তাতে লেখা 15,000 টাকা।
জিতু টাকার অঙ্ক দেখে এবার বুঝলো ফিতা কাটার আসল কারণ। জিমান বিনা বাক্যে 15,000 টাকা দিয়ে দিল। জিতুর বাবা টাকার পরিমাণ আরও বেশি দিয়েছে, কোনো ঝামেলা যাতে না হয়, তার ছেলেরও বিরক্তবোধ না করে, দ্রুতই যেন বিয়ে সম্পন্ন হয়। টাকা পেয়ে মেয়েরা প্রবেশপথ ছাড়ল। জিতু ভেতরে প্রবেশ করতে তার মাথায় ফুলের পাপড়ি বর্ষণ হলো। সে চারপাশে একবার চোখ বুলালো। ছোট বড় সব ছেলে মেয়ের হাতে ফুলের মালা, এরাই তাদের উপর ফুলের পাপড়ি ছিটাচ্ছে। নিচে কালো রেড কার্পেট বিছানো। নিজেকে আজ তার সেলিব্রিটি মনে হচ্ছে। বিষয়টা অত মন্দ নয়। ভেতরে প্রবেশ করে আরও একবার ভ্যাবাচাকা খেলো। ফুলের তৈরি পর্দা বানানো হলো। সেই ফুলের পর্দার আড়ালে লাল বেনারসি লম্বা ঘোমটা টানানো এক নববধূ বসে আছে। মেয়েদের রাঙ্গানো, হাতে দুহাত ভর্তি পাথরের আর সোনার চুড়ি। এক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে গেল। মেয়েটাকে দেখার তীব্র মনোবাসনা জাগলো, কিন্তু তার এই অদম্য ইচ্ছাকে এক বালতি জল ঢেলে দিয়ে মেয়ে পক্ষের লোক তাকে নিয়ে বসলো সামনে রাখা সোফায়। ঠান্ডা শরবত দেওয়া হলো তাদের, তার সাথে বাকিরাও খেলো। কিন্তু তার চোখ জোড়া নিবদ্ধ ওই বেনারসির লম্বা ঘোমটায় আরপিত কোণের দিকে। নিজ মনে বিড়বিড় করলো, নতুন বউ, তার বউ। নাস্তা, পানীয় জল খাবার শেষে তাকে ডাকা হলো সেই ফুলের তৈরি পর্দার সামনে। একপাশে বরের জন্য নরম গদির আসন, সেখানে সে বসবে। ফুলের পর্দার ওপাশে আগে থেকে বসে আছে বউ। বইয়ের গায়ে পরিহিত লেহেঙ্গা আর সাজসজ্জা দেখে পুরো অবাক। এমন নববধূ সাজ সে তো নোয়াকে নিয়ে ভাবতো, কিন্তু এই সাজের কথা এরা জানলো কিভাবে? নিশ্চয়ই এটা ইসি ভাবির কারসাজি। তার ডায়েরি পড়েছে। এই মহিলা তার সব গোপন কথা জেনে গেছে। এখন সবগুলো এই মেয়ের উপর প্রয়োগ করবে। পর্দার পাশে বসতেই তার দৃষ্টি পড়ল মেয়েটার হাতের দিকে। একই রকমের মেহেদি রাঙ্গানো হাত সে আজ দুপুরেও দেখেছে একজনের হাতে। হতে পারে কাকতালীয়, কিন্তু এত মিল কিভাবে সম্ভব? তার কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমল। অস্থিরতায় হাঁসফাঁস করছে। কি আজব দহনে পড়ছে সে। অজানা এক শিহরণ হচ্ছে তার। মন কেমন উথালা হয়ে আছে বইয়ের মুখটা দেখার জন্য। তবে অদ্ভুত হলো সত্য, আজ 5ই ডিসেম্বর। 3 বছর আগের এই দিনে সে নোহার সাথে প্রথম কথা বলেছিল, তার বোকা পাখির সাথে। আর আজকের দিনে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে অন্য এক নারীর সাথে। লম্বা ঘোমটার আদলে মুখ ঢাকাই নোভা বেশ নিশ্চিন্তে বসে আছে। অন্তত নিজের লজ্জা অস্বস্তি লুকাতে পারছে, কিন্তু মাথা নিচু করে রাখতে রাখতে ঘাড় ব্যথা হয়ে গেছে। সে কখন থেকে তাকে এভাবে বসিয়ে রেখেছে, আর সহ্য হচ্ছে না। কবে শেষ হবে এই বিয়ের কার্যক্রম? এত বড় লম্বা ঘোমটার জন্য আশেপাশে কি হচ্ছে তার জানা নেই। তবে বর আগমনের অস্তিত্ব টের পেয়েছে। সবার শোরগোলের মাঝে ঘোমটা থেকে এক ঝলক সে তাকিয়েছিল, কিন্তু বরকে দেখা হয়নি তার। মর্মদহনে ব্যথিত তার তনুময় নিজেকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। এখন যা হবার হোক, সে আর কিছুই করবে না। কাজে এসে উপস্থিত। তিনি আসতেই হইচই শুরু হয়ে গেল। কাজে এসে পরের পাশে বসলেন। শুরু হলো সেই মাহেন্দ্রক্ষণ। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। জিতুর বক্ষস্থল ভীষণ কাঁপছে। অজানা আতঙ্কে বারবার অস্থির হচ্ছে। তার পাশে দাঁড়িয়ে আছে পুরো বন্ধু মহল। মেয়ের পাশে তার আত্মীয় স্বজন আর পরিবার দাঁড়ানো। আচমকে তার চোখ গেল তার বাবার দিকে। তার বাবা সোফায় বসে আছে, দুহাত উপরে তুলে মোনাজাত ধরে আছে। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। তার বাবা কাঁদছে শুধু তার জন্য। কেন তো চিন্তা করে তার বাবা? সে তো বিয়ে করছে, আর পাগলামি করেনি তো। কাজে বিয়ে পড়ানো শেষে কোণের দিকে তাকালেন, বলে উঠলেন, বলো মা কবুল। নোবাই কিছু সময় নিল কবুল বলতে, তারপর মৃদুস্বরে কবুল বলে কিঞ্চিত মাথা নাড়ল। জিতুকে কবুল বলতে বলে সে বেশি সময় না করেই কবুল বলল। সবাই আমিন বলে মোনাজাত শেষ করলো। কাজী উঠে গেল। পাশে থাকা আত্মীয় স্বজন সবাই সরে গেল। বরকে বলা হলো বইয়ের মুখ দেখতে। জিতুর হাতে একটা ডায়মন্ডের রিং দেওয়া হলো বউকে পরিয়ে দিতে। জিতু কিছু সময় ভাবলো কোন আঙ্গুলে রিং পরা যায়। তারপর নিজের এক হাত বাড়িয়ে বইয়ের বাম হাতের মধ্যমা আঙ্গুলে রিং পরিয়ে দিল। পরার সময় খেয়াল করলো মেয়েটার হাত কাঁপছে। সে কিঞ্চিত অবাক হলো, এত কাঁপার কি আছে? সে কিছু করেছে নাকি? রিং পরিয়েছে শুধু। নোবার হাতেও একটা ডায়মন্ডের রিং দেওয়া হলো বরকে পরিয়ে দেওয়ার জন্য। কাঁপা কাঁপা হাতে কোনো রকম রিং পরিয়ে দিল। তার শরীর থরথর করে কাঁপছে। কেন কাঁপছে তার জানা নেই, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই শরীরের কাঁপুনি বাড়ছে তার। দুহাত তার কোলের মধ্যে। লজ্জে নিজের এক আঙ্গুল দিয়ে অন্য আঙ্গুলে ঘষে যাচ্ছে। এবার বইয়ের মুখ দেখার পালা। বরকে বইয়ের ঘোমটা তুলতে হবে। জিতু একবার চারপাশে চোখ বুলালো। তার হাড় বজ্জাত বন্ধুগুলো মোবাইলের ক্যামেরা তার দিকে তাক করে আছে, শুধুমাত্র তার রিয়াকশন দেখার জন্য। পরে এটা নিয়ে তার মজা উড়াবে।
এক একটা হার পর্যাত বন্ধু পাইছে সে। অবশ্যই এদের জায়গায় সে হলো এটাই করত। তাদের আর কি দোষ? অস্বস্তিতে ডুবে আছে এখনো। বক্ষস্থলে উচ্চ শব্দে টিপ টিপ শব্দ করছে। হার্টবিট ক্রমাগত বেড়ে চলেছে। দীর্ঘ সময় নিয়ে আলতো করে বইয়ের ঘুমটা তুলতে তার চক্ষু চড়ক গাছ। তড়িৎ ঘুমটা আগের মতোই লম্বা করে টেনে দিল। কয়েক মুহূর্তেই সেই দেখা নববধূ তার জীবনে কাল বৈশাখী ঝড় বয়ে আনলো। হৃদকম্পন হুট করে বেড়ে গেছে। নিঃশ্বাস ওঠানামা করছে দ্রুতই। এটা কি সত্যি? সে সত্যি দেখছে। ফের একবার ঘুমটা টেনে তুলল। অবিশ্বাস্য নজরে তাকালো আবার। এটা তার বউ, সত্যি তার বউ। দীর্ঘ সময় অতিক্লান্ত হলো অস্বস্তিতে। ভাবতে যেন শিরো উঠছে বারবার। শরীরে মৃদু কাঁপুনি এখনো বিদ্যমান। আর একটু হলেই দম বন্ধ হয়ে যেত। নুবার সময় যেন থমকে গিয়েছিল তৎক্ষণাৎ। কি এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত। জিতুর কিঞ্চিত সঙ্গে স্পর্শ সে বরফখণ্ডে নাই জমে যাচ্ছিল। বুক টিপ টিপ ক্রমশই বেড়ে চলেছে। বন্ধ হওয়ার অভিপ্রায় নেই তার। তবে অজান্তে জিতু তার বড্ড উপকার করেছে। লম্বা ঘোমটাটা পুনরায় ঢেকে দিয়েছে। মুখ দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। লজ্জে আড়ষ্ট পুরো তনুশ্রী। পরে কী হবে ভাবতে যেন আটকে উঠছে। সে জিতুর সামনে দাঁড়াবে কিভাবে? তারপর কিভাবে এত লজ্জা থেকে নিজেকে লুকাবে? লাজুকতার নাই নুয়ে পড়েছে তার ভারী তনুজা। জিতুর অবস্থাও যেন বেগতিক। পুরো দস্তর লোকারণ্যই ঠাসা কনভেনশন হল। সবার কৌতূহলী দৃষ্টি তার দিকে। অস্বস্তিতে ডুবে আছে। দুহাতের আঙ্গুল কিঞ্চিত কাঁপছে তার। কিন্তু বক্ষস্থল জুড়ে এক স্নিগ্ধ শীতলতা ছুঁয়ে যাচ্ছে। মন কেমনের বৃষ্টি হচ্ছে তার শীতল মন জুড়ে। সে মন কেমনের বৃষ্টিতে সিক্ত দু মানব অবৈ, যে নিজের বাম পাঁজরের দৃঢ় বন্ধনে আবদ্ধ করে রেখেছে তার সদ্য হওয়া নববধূকে। কল্পজগতে কি সুন্দর মুহূর্ত তাদের, কিন্তু বাস্তবতায় চলেছে ভিন্ন কিছু। লজ্জারা হানা দিয়েছে তার মুখ অবয়ে। ইস, তারও যদি নুবার মতো লম্বা ঘুমটা থাকতো তবে বেশ ভালো হতো। নিজেকে লুকিয়ে রাখতো মেয়েটার আদলে। লজ্জার অস্বস্তিতে ডুবতে হতো না এখন। বইয়ের মুখ দেখে আবারও ঘুমটা টেনে দেওয়া। এটা নিয়ে আত্মীয় স্বজনদের মাঝে তেমন কোনো বিশেষ প্রতিক্রিয়া নেই। কিন্তু বন্ধুমল বেশ সন্ধিয়ান। মুবিন দু কয়েক ইঞ্চি দূরত্বে দাঁড়ানো। কিন্তু চিন্ময় জিমান একদম জিতুর মুখোমুখি দাঁড়ালো। চিন্ময় উৎসুক হয়ে বলে উঠল, কিরে ভাবির মুখ ঢাকলি কেন? আমরা কি মুখ দেখবো না? না, দেখতে হবে না। জীবনও বেশ সন্ধিয়ান। ব্যগ্র কণ্ঠে বলল, কেন বউ দেখবো না? তোর বউ তো আমরা নিয়ে যাবো না, শুধু মুখই তো দেখবো। অন্যের বউ তোরা কেন দেখবি? দেখতে হবে না। সানিরও সন্ধিয়ান দৃষ্টি জোড়া। এক ভুরু উঁচিয়ে জিতুর দিকে তাকালো। হিন্দি ভাষায় আওড়ালো, দাল মে কুছ কালা হে। সানির কথাই লরিন দাঁত কেলেই হেসে উঠল। সেও সানির মতো করে বলে উঠল, ডাল মে কুছ কালা নেই, পুরি ডাল হি কালি হে সানলাইট। সানির সাথে সাথে বাকিরাও অবাক। সবার দৃষ্টি তখন লরিনের দিকে। সানি ব্যগ্র কণ্ঠে বলল, মতলব? লরিনের পাশাপাশি জুই সিমি মিটি করে হেসে যাচ্ছে। ঈশিতা সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমরা এভাবে আমার দেবর যাকে বিরক্ত করো না তো। একটু তাদেরকে একা সময় দাও। দুজন দুজনের সাথে একটু কুশল বিনিময় করুক। কি যে বলেন এসে ভাবি, এরা কুশল বিনিময় করবে? এরা দুই কাপল সিনেমার মতো একে অপরকে কি বলবে জানেন? লরিন জিতুর মতো গলার স্বর দৃঢ় করে বলে উঠল, জিতু বলবে, মিস কাল রাত আমি আপনাকে বউ হিসেবে মানি না। আর জবাবে নুবা কি বলবে, আর আমি তো আপনাকে বর হিসেবে মানতে একদম বউ সেজে বসে আছি না। লরিনের কথা শুনে বন্ধু মহলের সবার হাসির পরিবর্তে হাঁ হয়ে আছে। সানি চক্ষুদয় গল গল করে বলল, হ্যাঁ নিশিরাত। সহসে জিমান চিন্ময় দুজনে অট্ট হাসিতে ফেটে পড়ল। জিমান চিন্ময়ের কাঁধে এক হাত রেখে বলে উঠল, বুঝলি চিন্ময়, নুবাহ নুবাহ নুবাহ। চিন্ময়ও খাতায় লেখার মতো করে জিতুকে দেখিয়ে বলে উঠল, হ্যাঁ, নুবা নুবা নুবা। এদের দুজনের কথোপকথন কেউ না বুঝলেও মুবিন ঠিকই বুঝলো। সে নিজ মনে মুচকি হাসলো। বিতর্কের ক্লাবে সেদিন আনমনে জিতু নুবার নাম লিখেছিল অনেকবার। আর আজ অজান্তে সেই মেয়ে তার বউ। ভালোই জমবে এদের জুটি। একজন খ্যাপা বাঘ, অন্যজন খ্যাপা বাঘিনী। জিতু কপালে হাত ঠিকই বসে আছে। সে কি তাদের কানে কানে বলেছে এই বিয়ে মানবে না? আর বিয়ে তো বিয়েই, সেটা সম্মতিতে হোক বা জোর করে। বিয়ে একবারই হয়, বারবার নয়। তার হাড় বচ্চাত বন্ধুগুলো তাকে একবার উঠতে বসতে নুবার নাম বলে খেপাবে।
ভাবতেই কপালে বিন্দু বিন্দু ঘাম চলল। কিন্তু এত কিছুর ভিড়ও তার মন উচ্ছ্বাসিত ভীষণ। ভেতর থেকে জবাব এলো, নুহাকে পাসনি, কিন্তু নুবাকে তো পেয়েছিস। নিজের খুশি যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কিভাবে নিজেকে সংযত করবে? যদি মুখের কোণে হাসি দেখে সবগুলো মজা উড়িয়ে ছাড়বে এখন। ভাবনা মাঝেই সে হুট করে দাঁড়িয়ে পড়ল। কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত কদমে ওয়াশরুমে প্রবেশ করলো। বন্ধুমল পুরো অবাক জিতু কাণ্ডে। তার এত জলদি ওয়াশরুম যাওয়া লাগলো। খাবার তো এখনো খাওয়া হয়নি তাদের। ওয়াশরুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করলো দ্রুতই। দেওয়ালে নিজের কপাল ঠেকিয়ে দাঁড়ালো, নিজের হাতে নিজে চিমটি কাটলো। সত্যি মেয়েটা নুবা, নুবা তার বউ। অজান্তেই তার অধর কোণে হাসি ফুটল। সে হাসছে, ফের অদ্ভুত শীতলতা ছুঁয়ে গেল তার তনুমনে। হিয়ার মাঝে বসন্তের ছোঁয়া লেগেছে। এক অজানা উত্তেজনায় কেমন যেন নিজেকে পাগল পাগল লাগছে। কেন এত উত্তেজনা জানা নেই তার, শুধু বক্ষ স্থল জুড়ে একটাই জবাব আসছে, নুবা তার বউ। দীর্ঘ সময় ওয়াশরুমে কাটিয়ে ফিরে এসে ফের আরেক হুচুট খেলো। টেবিল সাজানো বিভিন্ন খাবারে। বন্ধুমল বসে আছে পুরো টেবিল দখল করে, কিন্তু সেখানে মধ্যমণি হয়ে বসিয়েছে এক লাল পরী। মুখে লম্বা ঘোমটা টেনে তোলা হয়েছে, উন্মুক্ত পুরো গোলগাল মুখখানা। আজ এত রূপবতী লাগছে কেন মেয়েটাকে? নাকি বইয়ের সাজসজ্জে এত অপরূপা লাগছে? কিন্তু তার বইয়ের ঘোমটা তুলে দিল কে? এখন তো আরো বেশি অস্বস্তি লাগবে তার কাছে। না চাইতেও দৃষ্টি তার সেই লাল পরীর দিকে চলে যাবে। নিজেকে নিয়ন্ত্রণ করা যেন দায়ী হয়ে যাচ্ছে। সে সামনে আসতেই বন্ধু মহল মিটমিট করে হেসে যাচ্ছে। জিমান গলা খাকারি দিল, বলে উঠল, ভাই তুই নুবাহ ভাবির সাথে বস। ভাবি সেই কখন থেকে না খেয়ে তোর জন্য অপেক্ষা করছে। যদি পারিস তাকে খাইয়ে দে, বেচারি হাত দিয়ে খেতে পারছে না। ভাতের থালায় নিজের হাত নাড়াচ্ছে শুধু নিজের। কিন্তু আচমকে জিমানের কথাই নুবা যেন আকাশ থেকে পড়ল। সে কখন জিতুর ডিমের জন্য অপেক্ষা করছে? শুধুমাত্র অস্বস্তি আর লজ্জার জন্য খেতে পারছে না, নয়তো কবে খেয়ে নিত। এই বন্ধুমল তাকে জ্বালিয়ে খেলো। এক তো জিতুকে দেখে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তার উপর এদের মজা। মাথা নিচু করে বসতে বসতে আজ তার ঘাড় ব্যথা হয়ে গেল। চানি মুখে খাবার দিতে তৃপ্তির ঢেকুর তুলো, বলে উঠল, আহ সত্যি খাবার অসাধারণ হয়েছে। জিতু তোর শ্বশুরের পছন্দ আছে বলতে হবে। তারপর নুপার দিকে তাকালো, হাসি দিয়ে বলল, ভাবি আপনার সাথে সাথে আপনাদের খাবারও বেশ পছন্দ হয়েছে আমাদের। আমরা সত্যিই ধন্য আপনার মতো ভাবি পেয়ে। নুবা আরেকবার লজ্জে আড়ষ্ট হলো। চোখ তুলে তাকাতেই পারল না, কিন্তু আচমকে এক মৃদু কম্পন অনুভব হলো তার পাশে জিতুকে বসতে দেখে। কিঞ্চিত দূরত্ব তাদের মাঝে, কিন্তু তার হৃদকম্পন হঠাৎই বেড়ে গেল। থালার ভাত কিভাবে শেষ করবে এবার? অস্বস্তিতে যেন আজ মরে যাবে। জিতু ভাবলেশীন বসল। সামনে খাবার সাজানোর থালা। ভাতের থালায় হাত দিতে ঈশিতা রগর গলায় পড়ল, জিতু আজকে কিন্তু নিজে একা খেলে হবে না, শালিদেরও খাওয়াতে হবে। জিতু যেন অথৈ জলে পড়ল, থম মেরে আছে। সে ঠিক করে কাউকে চেনে না, ডাকবে কিভাবে? তার কঠিন কাজ সহজ করে দিল ঈশিতা। সে নীলাপ রীতিকে ডেকে আনলো। জিতু কোনো রকম দু লোকমা তাদের মুখে তুলে খাওয়ালো, কিন্তু জিতু তাদের ভালো করে খেয়ালই করলো না। শেষে নিভান এসে তার পাশে দাঁড়ালো। ঈশিতা পরিচয় করিয়ে দিল, এ হচ্ছে তোমার একমাত্র পিচ্চি শালা, তারেও খাওয়াইয়া দাও। জিতু যন্ত্র মানবের মতো ঈশিতার কথা শুনে যাচ্ছে। সে নিভানকে পাশে এসে বসতে বলল। নিভানও চুপচাপ নিজের দুলাভাইয়ের সাথে বসলো। দুজনেই কুশল বিনিময় করলো। নিভান কিছু সময় কথা বলে ছুটে চলে গেল রিদানের কাছে, তাকে খাওয়ার জন্য ডেকে নিয়ে আসলো। দীর্ঘ সময় এভাবে অতিক্লান্ত হলো তার। নুবা এখনো ভাতের মধ্যে হাত নাড়িয়ে যাচ্ছে। দু লোকমা ভাত খেয়েছে শুধু, এরপর মুখে তোলা হয়নি আর। তুলবে বা কিভাবে? জিতু বাম হাতের কুনুয়ের পুরো ভার তার ডান হাতের উপর দিয়ে রেখেছে। লজ্জে সে বলতে পারছে না হাতটা সরান। সে বুঝতে পারলো না এভাবে কেউ কোনাই রাখে নাকি ইচ্ছে করে দিয়ে রেখেছে। মহা বদলোক একটা। সহসায় ঈশিতা নুবার দিকে প্রশ্ন ছুড়ল, কি হলো নুভা, খাচ্ছ না কেন? ঈশিতার সাথে সুর মিলিয়ে জিমানও বলে উঠল, ইস ভাবি, আরে বোঝো না, সে তো জিতুর হাতে খাবে, তাই একা খেতে চাইছে না। ঈশিতা হুট করে বলে উঠল, জিতু তুই একা একা খাচ্ছিস, তোর বউটাকে খাওয়াইয়া দে। নিচের দিকে দৃষ্টি জিতুর, না তাকি জবাব দিল ঈশিতার, একা আর কই খেলাম, বইয়ের পুরো 14 গোষ্ঠীকে তো খাওয়ালাম, আর তাকে কেন আমার খাওয়াতে হবে? তার কি হাত নেই? মুপিন খাওয়ার মাঝে খেয়াল করলো জিতুর বাম হাতের কোনোই নুবার ডান হাতের উপর ভর দেওয়া। সে দৃঢ় গলায় জিতুকে বলে উঠল, ঠিক বলেছিস,
তার হাত আছে, কিন্তু তোর বাম হাতের খনুইটা সরালি নুবা ভাবি নিজের খাবার খেতে পারতো। মুহূর্তে চাপা হাসি ছড়িয়ে পড়ল সবার মাঝে। জিতু ফের লজ্জে আড়ষ্ট হলো, নিজের বাম হাত দ্রুত সরিয়ে নিল। নুবা নিজ মনে দোয়া করলো, এই মাটি ফাঁক করে দাও, সে গিয়ে নিজেকে লুকিয়ে রাখুক। এত লজ্জা নিতে পারছে না, না পারছে খেতে, না পারছে বসতে। ঈশিতা নুবার কষ্ট বুঝলো। শেষে নুবার হাত ধুয়ে নিজ হাতে বাকি খাবার তাকে খাইয়ে দিল। খাবার পর্ব শেষ করে ফের মঞ্চে বসানো হলো। 3 সিটের সোফায় পাশাপাশি বসেছে জিতু, নুবা। কোনে আত্মীয় স্বজনরা এসে তাদের মিষ্টিমুখ করাচ্ছে। সম্মানী হিসেবে নুবার হাতে জুয়েলারি বক্স দিয়ে যাচ্ছে। এত কিছুর মাঝেও জিতুর চোখজোড়া নুবার মেহেদি রাঙ্গা হাতের মাঝে। ইচ্ছে করছে ওই হাত দুটো একবার ছুঁয়ে দিতে। কপালে এক আঙ্গুল দিয়ে চুলকানোর অজুহাতে আর চোখে নুবাকেই দেখে যাচ্ছে। তার এতবার কপালে হাত দেওয়া দেখে আজমল কোথা থেকে ছুটে এলো, ছেলের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বাবা? মাথা ব্যথা করছে বেশি? দাঁড়াও, এক্ষুনি বিয়ের ঝামেলা মেটানোর কথা বলছি। আজমল আবার অন্যদিকে ছুটে গেল। জিতু ভেবাচাকা খেয়ে বসে আছে। হাই কপাল, নিজের বউটাকে শান্তিমতো দেখতেও পাচ্ছে না। নিজ মনে হাপিতেশ করলো। কিছু সময় পর রশিদার রুকায়া ছুটে এলো। পাশে দাঁড়ানো রুবি। সব আত্মীয় স্বজন জড়ো হয়ে আছে একসাথে। রুকায়া চোখে জল ফেলছে, কিন্তু রুবি ভিন্ন কারণে কাঁদছে। নিজ মনে দোয়া করছে সে মেয়েটা যেন সুখী হয়, নিজের অতীত যেন তার পিছুটা না হয়। কম তো আর কাঁদেনি, এবার সুখ যেন আসে তার জীবনে। নুবার চোখে জল টপ টপ করে পড়ছে। কি হবে এরপর? আদৌ জিতুকে সে স্বামী হিসাবে মানতে পারবি তো? ভাবতেই বক্ষ স্থল জুড়ে হাহাকার নেমে এলো। রশিদ নিজের চোখে জল মুছে নিজের মেয়ের এক হাত আর জিতুর এক হাত নিলেন। 2 হাত এক করে ভেজানো গলায় বলে উঠল, বাবা, আজ থেকে তোমার উপর আমার মেয়ের সকল দায়িত্ব দিয়ে দিলাম। তুমি তার যত্ন করতে না পারো, কিন্তু কখনো অবহেলা করো না। তাকে বোঝার জন্য সময় নিও। রুকায়ার কান্না মিশ্রিত করুণ গলা। বাবা, মেয়েটারে দেখো, আজ থেকে তোমার আমানত। রুবি বেশি কিছু বলল না, শুধু ছোট্ট এক বাক্যে উচ্চারিত করলো, দোয়া করি সুখী হও। জিতুর ভীষণ বলতে ইচ্ছে করছে, সত্যি কি সে সবার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে? কিন্তু নিজ মনে বিড়বিড় করলো, সে অবশ্যই চেষ্টা করবে। নুবার হাত তখনও জিতুর হাতের উপর। জিতু অজান্তে নুবার হাতের আঙ্গুলের ফাঁক গলিয়ে তার হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করলো। অদ্ভুত অনুভূতি আর একরাশ মুগ্ধতায় ছেয়ে গেল তার তনুমন। কিছু সময় আগেও বিয়ে করবে না বলে ছেলেটার মুহূর্তেই ধ্যান জ্ঞান বদলে গেল। নুবা কান্নার চেয়েও লজ্জায় হাঁসফাঁস করছে বেশি। এই বদ ছেলে তার হাত ধরে রেখেছে কেন? ছাড়ছেই না। জিতু আনমনে মিটমিট করে হাসছে, কিন্তু তার এই হাসি বেশিক্ষণ টিকল না। চিন্ময় আচমকে চেঁচিয়ে উঠল, কি রে শালা, ঘন্টাখানেক আগেও বিয়ে করবি না বলে কত চেঁচাইলি, আর এখন নির্লজ্জের মতো এভাবে বউয়ের হাত ধরে বসে আছিস? হ্যাঁ, কেন? মুহূর্তেই লজ্জায় দুগাল লাল হয়ে গেল জিতুর। তড়িঘড়ি নুবা হাত ছেড়ে দিল। বন্ধু মহলের সবারই মুখে চাপা হাসি, অথচ নুবা বাকরুদ্ধ। বিয়ে করবে না বলেছিল, তাহলে পরে বিয়ে করলো কেন? অযাচিত চিন্তায় তার মস্তিষ্ক ঘুরছে। কি এমন কারণ ছিল জিতুর? নাকি তাকে পছন্দ নয়? কোণে বিদায় শেষে সাজানো ফুলের গাড়িতে নুবাকে বসানো হলো, কিন্তু ঝামেলা বাঁধলো বরকে নিয়ে। বন্ধু মহলের সবাই জিতুকে আটকে রেখেছে, তাকে বইয়ের সাথে এক গাড়িতে বসতে দেবে না। যে ছেলে কপুলবালার আগেও বিয়ে করবে না বলে চেঁচিয়েছে, শেরওয়ানি পর্যন্ত পরে নাই বিয়েতে, এখন সে কেন বইয়ের সাথে যাবে? চিন্ময় জিমান দুজনেই জিতু 2 হাত চেপে ধরে রেখেছে, কিন্তু জিতুও নাছোড় বান্দা, প্রয়োজনে সে রিকশায় যাবে, তাও এই হার বজ্জাত বন্ধুদের সাথে যাবে না। আসার সময় আকাম করে ছেড়েছে, এখন ফেরার সময় ফের সেই আকাম করেই ছাড়বে। নুবাকে গাড়িতে বসিয়ে রাখা হয়েছে দীর্ঘ সময় ধরে, বরের দেখা নেই। এদিকে যেহেতু তার হার বজ্জাত বন্ধুদের খপ্পরে পড়ে হাই হাপ্পিতেশ করতেছে, নিজ মনে দোয়া পড়ছে, কেউ তো তাকে বাঁচাক, তাকে এসে জোর করে নিয়ে যাক। বিয়ে তো একবারই হয়, এই সময় কি আর সে ফিরে পাবে? তার বউটা অন্য গাড়িতে যাবে, এটা কখনো হয়? পরে না হয় এই হার বজ্জাতগুলোকে দেখে নেবে, কিন্তু এখন তো কেউ তাকে উদ্ধার করুক। সত্যি তার ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হয়েছে তার বাবার। গড়িমসি করছিল ছেলেকে বলতে, তাও একবার কাঁধে হাত রেখে বলল, বাবা, বিয়ে একবারই হয়, বাড়িতে ফেরার পর আর তোমাকে কেউ জোর করবে না। কিন্তু এখানে দেখো, আত্মীয় স্বজনে ভর্তি, সবাই কি ভাববে? বিষয়টা নিয়ে কটূক্তিও করতে পারে বউয়ের বাবা মাকে। কেমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছো? এখন দেখো, জামাই বউয়ের সাথে এক গাড়িতে বসতেও চায় না। বাবা প্লিজ,
অন্তত আজকের জন্য বউয়ের সাথে বস বাবা। মুহূর্তে জিতুর মন প্রসন্ন হলো। একদম সঠিক সময়ে এসেছে তার বাবা। পাশে থাকা জিমান চিন্ময় চুপসে আছে। জিতুর বাবার অনুরোধের আগে তারা কিছু করতে পারবে না। অগত্যা জিতুর হাত ছেড়ে দিল। জিতুর মন উচ্ছ্বাসিত হলো। মুখের মাঝে গম্ভীরতার ছাপ, যেন বাবার একান্ত বাধ্যগত সন্তান সে, তাই বাবার অনুরোধ রাখছে। চিন্ময় জিমান দুজনের প্রগাঢ় দৃষ্টি বোলাচ্ছে জিতুর উপর। জিমান আনমনে ভেবে চলেছে, জিতুকে আজ অন্যরকম লাগছে। মুখশ্রীতে বেদনাত্মের ছাপ নেই। তাদের মস্তিষ্ক ভেবে চলেছে জিতুর মনে কিছু তো অবশ্যই চলছে। কিন্তু চিন্ময় মুখে হতাশার সুর তুলল। যা, এখন ছেড়ে দিলাম, কিন্তু বাসায় চান্দু, বাসায় তোমার ছাড়তেছি না। পাশ থেকে সানিও টিপ্পনি মারল। যা বেটা, जी ले अपनी जिंदगी, लेकिन नटाई तो हमारा ही पास है। লরিন দাঁত কেলিয়ে হেসে উঠল। সে সানির জবাবে বলল, নাটাই দিয়ে কি করবে বেটা, ঘুড়ির সুতাই তো ছিঁড়ে গেছে। সে এখন আকাশ থেকে মহাকাশে চলে যাবে। রকি সে লরিনের মাথায় এক চাপড় দিল। তুই চুপ কর লিলিপুট, সবে তো শুরু, আগে আগে দেখ কি হয়। লরিন ভিংচি কাটলো। রকির জবাবে বলল, এই হারামি, মাথায় মানুষকে এমনিতেই ললিপুট বলুস। তুই কি আমারে আরো খাটো বানাইতে চাস নাকি? হ্যাঁ, এমনিতেই আমারে বিয়ে দেয় না, খাটো দেখলে আরোই তো বিয়েও হবে না। হাই রে বিয়ে পাগলি, দরকার হলে তোরে কমলাপুর স্টেশনের পাগলা সগির আলীর সাথেই বিয়ে দিব। তাও বইন, এত হাহুতাশ করিস না, আর সহ্য হয় না তোর এই কষ্ট। হারামি, তোরে করামো ওই সগির আলীর মাইয়ারে। যেই পাশে দাঁড়িয়ে কিঞ্চিত বিরক্ত প্রকাশ করলো। তোদের দুজনের ঝগড়া শেষ হলে জলদি গাড়িতে উঠে বস, পরে কিন্তু জায়গা পাবি না। লরিন রকি দুজনের ঝগড়া থামালো। তাদের মুখে বিস্ময়ের ঘোর। লরিন বলে উঠল, কোনো জায়গা পাবো না। আমরা তো আলাদা গাড়িতেই ছিলাম, জিতেরাও আলাদা গাড়িতেই ছিল, জায়গা হবে না কেন? মেরি মা, এখন তো নুবাহার বাড়ি থেকে মেহমান যাবে, জায়গা তো কমে যাবে, বুঝিস নাই? পাশে দাঁড়ানো সানি উচ্ছ্বাস প্রকাশ করলো এই কথা শুনে। আমাদের নোবাহ ভাবির বোনরা যাবে তাই না? লাল রঙের লেহেঙ্গা পরা মেয়েটার নাম কি রে? তোরে রকি ঠিকই বলে তোর মেশিনের সমস্যা, কিন্তু আমার মতে তোর শুধু মেশিন না, তোর চরিত্রেও সমস্যা। সানলাইট। মুহূর্তে চাপা হাসির রেশ ছড়িয়ে পড়ল বন্ধু মহলের মাঝে। মুবিন মুগ্ধ হয়ে জুইকে দেখে যাচ্ছে। মেয়েটা কথা বলে মেপে মেপে, কিন্তু যখন যা বলে একদম ফাটিয়ে দেয়। এর জন্যই মেয়েটাকে এত ভালো লাগে তার, যার সব কিছুতেই মুগ্ধ হয়। তার মনোমানসী রূপে গুণে সে আসলেই অনন্য। সানি মনক্ষুণ্ণ হলো। মুবিন জুই এই দুজনকে সে একটু ভয় পায়। এরা মুখ খুলে তার ইজ্জতে ফালুদা হয়ে যায়। লজ্জা পেয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে সে। পাশে দাঁড়ানো রকি তখনও দাঁত কেলিয়ে যাচ্ছে। গাড়ি সবাইকে ভাগ করে দেওয়া হলো। নুবার বোন নীলাপ রীতি এরা জুয়ের গাড়িতে বসবে। নিভান রিতান বসবে জিমানদের সাথে। নুবার নানু যাবে নুবার সাথে। এটা শুনে জিতুর মনে থাকা সব উচ্ছ্বাস মুহূর্তে ফুরত করে উড়ে গেল। নিজ মনে কত কি ভেবে নিয়েছিল। বইয়ের হাত ধরে গাড়িতে মজা নেবে, তারপর বইয়ের রিয়াকশন দেখবে। এখন সব আনন্দ মাটি তার। সানিমন হতাশায় আচ্ছন্ন। ভেবেছিল রীতি মেয়েটা এই গাড়িতে বসবে, কিন্তু তার হলো না। তার বন্ধুগুলো তার না হওয়া প্রেম আর হতে দিল কই। সবগুলো তার প্রেমের দুশ্মন। হৃদের আকাশেও বিষাদের ছায়া। তার মন তার নীল বিষাদে ছেয়ে আছে সেই তখন থেকে। চিন্ময়ের সাথে বসার বেশ ইচ্ছে ছিল তার। কতবার সে চিন্ময়ের দিকে তাকিয়েছে তার হিসাব নেই। ছেলেটা এত সুদর্শন, সারাদিন চেয়ে থাকতে ইচ্ছে করে। তার হাসি যেন জাদু মাখানো, মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল সে দীর্ঘ সময়। আজ বড্ড বেহায়া হয়ে গেছে সে। নির্লজ্জের মতো চিন্ময়ের সামনে ঘুরঘুর করেছে। যতবার চিন্ময়ের সামনে পড়েছে ততবারই লজ্জায় নুয়ে পড়েছে, আর চোখে তাকিয়ে দেখছিল সেই সুদর্শন পুরুষকে। অথচ এই পুরুষ তাকায়নি। 13 বছর বয়সী ছোট্ট নীলাপের মনো রঙিন প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। ভাবতে অধর কোণে লাজুক হাসি ফুটে উঠেছে। শ্যামবনা সুঠামকর্ণের সুদর্শন পুরুষ বন্ধুমলের সবচেয়ে লম্বাচড়া ছেলেটা তার মনে দাগ কেটেছে। ছেলেটা তার দুলাভাইয়ের খালাতো ভাই। তাহলে তো জিমানের সাথে দেখা হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। সুযোগ বুঝে তার ফোন নাম্বারও নিবে সে। মুখের কোণে লাজুক হাসি ঝুলছে এখনো। হিয়ান মাঝেও বসন্তের নবছোয়া। আনমনে ভাবছে তার না হওয়া প্রেমিক পুরুষ জিমানকে নিয়ে। রকি ভাবছে অন্য কিছু। নুবার বোন এখনো ছোট, বিয়ের বয়স হতে হতে ততদিনে সেও প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু ওই ইডেন কলেজের মেয়েটার সাথে প্রেমটা না হয় আর কয়দিন এমনি চালিয়ে যাবে। এসব মেয়েদের সাথে প্রেম করা যায়, বিয়ে না। পচা শামুকে কে পা কাটতে যাবে?
বিশেষ কারণেই মনক্ষুণ্ণ অনেকেই। ঢাকা শহরের ব্যস্ত সড়কের বিশাল জ্যামে পড়ে 20 মিনিটের রাস্তা 50 মিনিটে পার করেছে। অবশেষে জিতু সহ বাকিরা বউ নিয়ে ফিরেছে। সদর দরজায় ফরিদা বসে আছে আকুল ভরা নয়নে। কবে তার ছেলের বউ আসবে? দীর্ঘ অপেক্ষার পর ছেলের গাড়ি দেখে উচ্ছ্বাস দেখা গেল তার চোখে মুখে। গাড়ির দরজা খুলে সবার আগে জুইরা নেমে পড়ল। ঈশিতা ফিরেছে সবার আগে। নববধূকে বরণ করতে হবে, তাই সব কিছুর আয়োজন আগেই করে রেখেছে। জিতু গাড়ি থেকে নেমে একা বাসে প্রবেশ করতে চাইল। তার আগে ঈশিতার কঠিন ধমক পড়ল তার উপর। জিতু মন বড্ড বিষাদময়। আজ সারাদিন সে তার নুহাকে ভুলে বসে আছে। এমন তো কখনোই হয়নি। সে কিভাবে এত দ্রুতই নুবাকে মজে গেছে? কি করে এত তাড়াতাড়ি ভুলে গেল? নিজের কাছে নিজেই প্রশ্নবিদ্ধ সে। ঈশিতার জবাব দিল বেশ তিক্ত ভাষায়। পারবো না। তার কি পা নেই? সে হাঁটতে পারে না? নুবা যেন আকাশ থেকে পড়ল। এত সময় ধরে নিজের পুরো কাঁধের ভর ইচ্ছে করে তার কাঁধে ছেড়ে রেখেছিল, আবার নামার সময় খোঁচা মেরে পিড়পিড় করে পড়ল। আমি ইচ্ছে করে করিনি, ভুল করে হয়ে গেছে, সরি। সে এই জিতুকে বুঝতে পারে না, এই ভালো এই খারাপ। হঠাৎই তার গলার স্বর পরিবর্তন হয়ে গেছে। এক মুহূর্তে কেমন অচেনা লাগছে। অদ্ভুত আচরণ করছে তার সাথে। জিতু দু কদম এগিয়ে আসতে পেছন থেকে জারির তার কোটের কলার টেনে ধরলো। ভেবেছিল জিমান হবে, তাই চেঁচিয়ে উঠল, ছাড় তো জিমানের বাচ্চা। জারির তার চেয়ে দ্বিগুণ চেঁচিয়ে উঠল, বিয়ে করে বড় হয়ে গেছিস, কান লাল করে দেব বেয়াদব। ঈশিতা তোকে বউ নিয়ে ঘরে প্রবেশ করতে আদেশ দিয়েছিল, আর আমি বলছি তুই এখন বউ কোলে নিয়ে ঘরে প্রবেশ করবি। জলদি কর, এমনিতে রাত 12টা বেজে গেছে। কিন্তু ভাইয়া আমি... অত বাহানা নেওয়ার দরকার নাই ভাই, যা বলছি তুই তাই কর। তারপর গলার স্বর ক্ষীণ করে ভাইয়ের কানে ফিসফিস করে বলল, এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। হলের ভেতর তোর সব কাণ্ড আমি দেখেছি। জিতু বেশ লজ্জা পেল ভাইয়ের কথায়। তার মন বিষাদে নিমজ্জিত। ভাই থেকে নিস্তার পেল সবার সামনে কিভাবে বউ কোলে নিবে। সবগুলোই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। ভাবতেই অস্বস্তিতে ডুবে যাচ্ছে। তার উপর বউকে কোলে নেওয়া। নেহাত ভদ্রতার খাতিরে গাড়ির ভেতর প্রবেশ করলো। সদ্য হওয়া তার নববধূর মুখের সামনে নিজের মুখ রাখলো। ফিসফিসে জিজ্ঞেস করলো, এই তোমার ওজন কত? 40-45 হবে? নুবা যেন অষ্টম আশ্চর্য কিছু শুনেছে। এটা কেমন প্রশ্ন? তার উপর কোলে, সে তো হেঁটেই চলে যেত। জবাব দেওয়ার মতো কোনো প্রশ্নই নয়, তাই সে নিরুত্তর। কিন্তু জিতু নুবার জবাবের অপেক্ষা করলো না। সে তার এক হাত নুবার পিঠে রাখলো, অন্য হাত হাঁটুর বরাবর নিচে। আলতো হাতে গাড়ি থেকে বের করে বউ নিয়ে হাঁটা ধরলো। কিছু আসতে পিপি করলো, কি খাও তুমি? এত ওজন কেন? দেখতে পাটকাঠি হলেও তোমার ওজন তো হেভি। আমি তো ভাবছিলাম 40 হবে হয়তো। জিতুর স্পর্শে শীতল বরফখণ্ডের ন্যায় জমে গেছে নুবা। লজ্জে আড়ষ্ট পুরো তনুশ্রী। তার শরীর কাঁপুনি দিয়ে যাচ্ছে। চোখ তুলে তাকানোর কিঞ্চিত সাহস নেই জিতুর দিকে। অথচ এই লোকটার বক্ষস্থলে সদ্যজাত শিশুর মতো সে লেপ্টে আছে। জিতুর ঘন ঘন নিঃশ্বাসের আয়ু আশ্রে পড়ছে তার মুখাবয়ে। হৃদকম্পনে দ্রুতই ওঠানামার শব্দ সে অনায়াসে শুনতে পাচ্ছে। ছেলেদেরও কি হার্টবিট বেড়ে যায় মেয়েদের সঙ্গে স্পর্শে এলে? তাদেরও অন্যরকম অনুভূতি হয়। তার জন্যই বুঝি জিতুর হার্টবিট বেড়ে গেছে, নাকি তার ভার নিতে এমন হচ্ছে। অজানা তার কাছে এইসব, অথচ সে জিতুর একান্তই কাছে। তার উপর এই লোকের উদ্ভট প্রশ্ন। ইচ্ছে করছিল 2-4টে কথা শোনাতে। নেছে নতুন এই বাড়িতে, বলবে কিভাবে? জিতু ভাবলেশীন। কোনো রকম প্রবেশদ্বারের সামনে নোভাকে নামিয়ে সে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দিল। তার বক্ষস্থল পড়ছে, ভীষণ জ্বালা করছে তাতে। আজ তার নুহা হলে কতই না স্মৃতিমধুর হতো। আজকের দিন হতো তার জীবনের সবচেয়ে আনন্দের দিন, অথচ কতটা অদ্ভুতভাবে মিলে গেছে আজকের তারিখ। এই দিনে সে প্রথমবার তার বোকা পাখির সাথে কথা বলেছিল, আর আজকেই সে বিয়ে করেছে। রুমে প্রবেশ করে দরজায় খিল দিয়েছে সে। দু চোখ থেকে আপনা আপনি জল গড়াচ্ছে। এই জল বন্ধ করার অভিপ্রায় নেই তার। খুব চেয়ে মনে পড়ছে তার বোকা পাখিকে।